শুভেচ্ছা। দুপুরে বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরুতেই শিরোনামগুলো জানাবো। শান্তিরক্ষী বাহিনীতে গৌরবের সাথে কাজ করছেন বাংলাদেশের সেনারা, বললেন প্রধানমন্ত্রী। যুদ্ধের অর্থ জলবায়ু, শিক্ষা, স্বাস্থ্য তহবিলে খরচের আহ্বান। অস্ত্র প্রতিযোগিতা প্রতিনিয়ত যত বৃদ্ধি পাচ্ছে, ততই মানুষের জীবনও আরও বেশি দুর্বিষহ হয়ে উঠছে। দেশের পাশাপাশি বিদেশের সাবেক আইজিপি বেনজির পরিবারের সম্পদের খোঁজে দুদক। বেনজির, আজিজ, আনারের ঘটনায় সরকারেরও দায় দেখছেন বিশ্লেষক। 5 বছরে 100 ভাগ, 100 গুণ, 200 গুণ, 300 গুণ সম্পত্তি বেড়ে যাচ্ছে। এটা তো স্বাভাবিকভাবে কোনো মতেই সম্ভব না। রাজধানীর বংশালে চাঞ্চল্যকর 70 লাখ টাকা ডাকাতির ঘটনায় 5 জন গ্রেফতার। দিন দুপুরে মারধর করে টাকা লুটে নিয়েছিল দুর্বৃত্তরা। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে বিধ্বস্ত উপকূলে ঘুরে দাঁড়ানোর লড়াই। ধীরে ধীরে নামছে পানি। ত্রাণের অপেক্ষায় দুর্গত এলাকার মানুষ। ভালো একটা বেরিবাদ নাই, জোয়ার হইলেই পানিতে তলাই যায়। দোকানপাট মালামাল সব নামিয়ে গেছে। তৃতীয় ধাপে 87 উপজেলায় চলছে ভোট গ্রহণ। কিছু জায়গায় জাল ভোটের অভিযোগ। চট্টগ্রামে পটিয়া ও বগুড়া সদরে ভোট গ্রহণ বন্ধ। এরকম দেরি হওয়ার কোনো কারণ নেই। আসছে বাজেটে মূল্যস্ফীতি কমিয়ে আনতে চান অর্থমন্ত্রী। নিত্যপণ্যের শুল্ক কমানোর পাশাপাশি নিম্নবিত্তকে সহায়তার পরামর্শ। শিরোনামগুলো শুনছিলেন। এছাড়াও দেশ বিদেশে আরও খবর নিয়ে দুপুরে বাংলাদেশে নুসরাত বৃষ্টির সাথে আছি। অস্ত্রের পেছনে নয়, মানুষের জীবনমান উন্নয়নে অর্থ ব্যয় করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে কথা বলেছেন তিনি। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পথ খুঁজতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেছেন, মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কঠোর দায়িত্ব পালন করছে, সে কারণেই বাংলাদেশি শান্তিরক্ষীদের সুনাম গোটা বিশ্বে। সরকার প্রধান আরও বলেন, বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন রোল মডেল। সংঘাত প্রতিরোধ এবং শান্তি প্রতিষ্ঠায় আন্তরিকভাবে কাজের জন্য বাংলাদেশের শান্তিরক্ষীরা শ্রদ্ধা ও আস্থা অর্জন করেছে। প্রধানমন্ত্রী এ সময় বলেছেন, যুদ্ধের পেছনে খরচ না করে জলবায়ু, শিক্ষা, স্বাস্থ্য তহবিলে ব্যয় করা হোক অর্থ। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। আলাপ আলোচনার মাধ্যমে সকল সমাধান করতে চাই আমরা। যারা অস্ত্র তৈরি এবং অস্ত্র প্রতিযোগিতায় এত অর্থ ব্যয় করছে, তাদের কাছে আমার আহ্বান, আমরা শান্তির কথা বলি কিন্তু সংঘাতে লিপ্ত হই কেন? এই যে অর্থ ব্যয় হচ্ছে, এই অর্থ যদি এই যে ক্ষুধার্ত মানুষের আহারের ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা করা হতো, তাহলে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হতো। শান্তিরক্ষী দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজন করা হয় পিস কিপার্স রান 2024। বর্ণাঢ্য এই র্যালির উদ্যোক্তা বিমান বাহিনী বাসারঘাটে। সকালে রাজধানী তেজগাঁ মসজিদ প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়। এরপরে বিজয় সরণী হয়ে তেজগাঁ বিমান বাহিনী বাসারঘাটিতে শেষ হয়। প্রতি বছরই বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় এই দিনটি পালিত হয়। এদিন জীবনের ঝুঁকি নিয়ে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বিশ্বের সব দেশের শান্তিরক্ষীদের অসামান্য অবদানকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। আন্তর্জাতিক শান্তিরক্ষী হিসেবে ব্লু হেলমেটে জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে লড়ছেন শত্রুদের বিরুদ্ধে। বিশ্বের বুকে লাল সবুজের পতাকার মর্যাদা সমুন্নত রাখছেন বাংলাদেশের বীর সেনানীরা। বিরোধপূর্ণ বিভিন্ন স্থানে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় তারা অঙ্গীকারবদ্ধ। সংঘর্ষে হতাহত হলেও শান্তির প্রশ্নে চির উন্নত মমশির। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে রিপোর্ট করেছেন আহমেদ রেজা। পথে পথে আইডি আর মাইন, সন্ত্রাসী হামলায় যে কোনো সময় মৃত্যুর ঝুঁকি।
জীবন বাজি রেখে পেশাগত দায়িত্ব পালন আর শান্তি রক্ষার ব্রতে এক পা পিছপা হয় না বাংলার শান্তিরক্ষীরা। দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও সেই শান্তির বার্তা ছড়িয়ে দিয়ে হয়েছেন সর্বজন প্রশংসিত, তুলে ধরেছেন বাংলার গৌরব গাথা। সঠিক দিক নির্দেশনা, অদম্য মনোবল, যথোপযুক্ত প্রশিক্ষণ, পেশাদারিত্ব আর সাধারণ মানুষের সাথে সহজে মিশে যাওয়ার স্বকীয়তার কারণেই অন্যান্য দেশের তুলনায় আলাদা বাংলাদেশের শান্তিরক্ষীরা। এত সাফল্যের পরেও সম্প্রতি শান্তিরক্ষী মিশনে সদস্যদের নিয়োগ প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ করে প্রতিবেদন করে ডয়েচে ভেলে, যাকে উদ্দেশ্য প্রণোদিত মনে করেন সেনাপ্রধান। জাতিসংঘ সদর দপ্তর ব্যবস্থা তো তখনই নেবে যখন আমাদের বিরুদ্ধে দোষ পাবে। এরকম এক পেশে উদ্দেশ্যমূলক একটা প্রতিবেদন আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন প্রতিবেদনটি অসত্য, ভিত্তিহীন, সর্বোচ্চ পেশাদারিত্ব ও নানা ধরনের বাছাই প্রক্রিয়া সম্পন্ন এবং প্রশিক্ষণে দক্ষতার প্রমাণ রাখতে পারলেই মেলে শান্তিরক্ষা মিশনে যাওয়ার সুযোগ। যাদের পানিশমেন্ট আছে, ডিসিপ্লিন আছে, তারা এই মিশনে সিলেকশন পাবে না। তা এখনই সিলেকশন প্রসিডিওরের মাধ্যমে, ফিল্টারিংয়ের মাধ্যমে যাদেরকে যখন ওয়াইন্ড আপ এক জায়গায় ক্লোজ করা হয়, তারপর যদি কেউ চূড়ান্ত পরীক্ষায় নিজের পেশাদারিত্বের স্বাক্ষর না রাখে তাহলে তাকে মিশন থেকে ড্রপ করবে। ইটস আ গ্লোবাল কনস্পিরেসি, কারণ যেটা নিয়ে মেইন ইস্যু ভায়োলেশন অফ হিউম্যান রাইটস, এই জায়গাটায় ওরা যেখানে স্ট্রেস করেছে, এইটা দিয়ে একটা দেশকে বিব্রত করতে চাচ্ছে। প্রতিযোগিতামূলক পর্যায়ে ঈর্ষণীয় সাফল্য পেয়েছে দেশের সেনারা, সে কারণেই এমন নেতিবাচক ভাবমূর্তির তৈরির অপচেষ্টা বলেও মত তাদের। আমরা এত পেশাদারিত্বের দায়িত্ব পালন করে জাতিসংঘ আমাদের খুব ডিমান্ড দিচ্ছে, আমরা 1 নম্বরে অবস্থান করছি, অনেক দেশ আছে তারা ইচ্ছা করেও যেতে পারছে না। তো তখন এই অপপ্রচার বা প্রোপাগান্ডা মাধ্যমে তারা এটা হয়তো উপস্থাপন করছে। গার্মেন্টসের পরে এই পিস কিপারদের দ্বারা অর্জিত ফরেন কারেন্সি আমাদের সেকেন্ড হাইয়েস্ট ফরেন কারেন্সি আমাদের দেশে আসে। সো কেউ হয়তো চাচ্ছে এটা আশাটা কমে যাক। সো ইট ইজ আ কনস্পিরেসি। এখন পর্যন্ত 63টি মিশনে বাংলাদেশের 1,57,184 জন শান্তিরক্ষী অংশ নিয়েছে, প্রাণ দিয়েছেন 168 জন, আহতের সংখ্যা 266। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। বেনজির, আজিজ, আনারের ঘটনা দুর্নীতি অনিয়মের টিপ অফ দ্য আইসবার্গ, অর্থাৎ ক্ষুদ্র অংশ মাত্র। বিশ্লেষকরা বলছেন প্রশাসন ও রাজনীতিতে দুর্নীতি করেছেন এমন আরও অনেকেই আছেন। এ ধরনের ঘটনাকে ব্যক্তিগত বলা হলেও এক্ষেত্রে সরকারি ক্ষমতা অপব্যবহারের সময় তারা সুরক্ষা পেয়েছেন। সরকারি নীতি নির্ধারকরা অবশ্য এর দায় নিতে চান না, বলছেন দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে দুদক। বিস্তারিত জানাবেন সহকর্মী আলমগীর স্বপন। দুই বাহিনীর সাবেক 2 প্রধানের বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ ওঠা দেশে অনেকটা নজিরবিহীন। এর মাঝেই একজন এমপির নির্মম খুনের ঘটনার নেপথ্যে স্বর্ণ চোরাচালানের অন্ধকার দিক সামনে এসেছে। আমাদের তো তথ্য পেতে হবে এই সমস্ত কথা বলার জন্য। বিশ্লেষকরা বলছেন বেনজির, আজিজ, আনার 3 জনকে দুর্নীতির সুযোগ করে দিয়েছে বর্তমান ক্ষমতা কাঠামো। এখানে একে অপরের সহযোগী হয়ে চলছে দুর্বৃত্তায়নের রাজনীতি। যদিও ক্ষমতাসীন দলের প্রেসিডিয়াম সদস্য ও বস্ত্রমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এক্ষেত্রে সরকারের দায় দেখেন না। আমি যদি কোনো অনিয়ম করি, সে অনিয়ম তো আমি গোপন চুপিসারেই করব, এটা তো সরকার পাহারা দিতে পারবে না, এবং সেই সব কাজের জন্য কিন্তু তাকেই জবাবদিহি করতে হবে। ব্যক্তির ঠিকই, কিন্তু ব্যক্তিকে তো সুযোগটা করে দিয়েছে আমার সিস্টেম, আমার প্রতিষ্ঠান, আমার যোগসাজশ, আমার অংশীদারিত্ব, আমার সুরক্ষা। সরকার এবং শীর্ষ প্রতিষ্ঠানগুলো কিন্তু এই ঘটনাগুলো তার দায় কোনো অবস্থায় এড়াতে পারেন না। নির্বাচন আমলে তারা যে বিরাট ভূমিকা ছিল 2018 নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর সার্বিক অর্থে, এবং এটা হয়তো ওই ভূমিকার জন্যই তাদের অপকর্মের দিকে চোখ বুঝে থাকা হয়েছে কিনা এই প্রশ্ন তো জনমনে আছে, কিন্তু যেটা বললাম এটা অবশ্যই এটা অনুমান নির্ভর।
বিশ্লেষকদের অভিযোগ, শুধু এই তিনজনই নয়, রাজনীতিতে প্রশাসনে দুর্নীতির অভিযোগ আছে এমন প্রভাবশালীর সংখ্যা অনেক বেশি। আমি মনে করি এটা হিমশৈলের চূড়ামাত্র, যেটা টিপ অফ দ্য আইসবার্গ বলা হয়। এটা সার্বিক চিত্র নয়, এটা একটা আংশিক খণ্ডচিত্র। ফরিদপুরে সে দুই ভাইয়ের ঘটনা বলে, বিভিন্ন ধরনের ঘটনাগুলো, এগুলো কিন্তু এই ধরনের একটা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। 15টা পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতির বিভিন্ন ধরনের তদন্ত হচ্ছে। সাংসদদের 5 বছরে 100 ভাগ, 100 গুণ, 200 গুণ, 300 গুণ সম্পত্তি বেড়ে যাচ্ছে। এটা তো স্বাভাবিকভাবে কোনো মতেই সম্ভব না। দুর্নীতির যেসব অভিযোগ উঠছে এর বিরুদ্ধে এখনই দৃষ্টান্ত স্থাপনের মত বিশ্লেষকদের, যদিও বস্ত্রমন্ত্রী বলছেন এক্ষেত্রে সরকার বসে নেই। দেশের প্রচলিত আইনে তো যাচ্ছে, ইতিমধ্যে ব্যবস্থা নিচ্ছে, কাজে এ নিয়ে তো কোনো সংশয়ের কোনো সুযোগ নেই। স্যাক্রিফাইস করতে হবে কারণ কিছু না কিছু মানুষকে, যারা বাড়াবাড়ি করেছেন, যারা ক্ষমতার বহরমধ্যে সরকারকে বিব্রত করার জায়গায় নিয়ে গেছেন, তাদেরকে কেন সরকার ছাড় দিতে যাবেন? তাহলে তো এই অবস্থা আরো বেশি প্রলম্বিত হবে। টিআইবির প্রধান নির্বাহী বলছেন কিছু সংখ্যক পুলিশ, আমলা ও রাজনীতিবিদ দুর্নীতি করছে, তাদের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা উচিত। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের 6 ও 9 জুন তলব করেছে দুদক। আর এ বিষয়ে খোঁজ খবর রাখছেন আমাদের সহকর্মী মহিউদ্দিন মধু। আমরা মধুর কাছ থেকে এ বিষয়ে আরও আপডেট আপনাদেরকে জানাবার চেষ্টা করছি। মধু, বাংলাদেশের বাইরে যে 4টি দেশে সাবেক আইজিপির সম্পদের খোঁজ খবর নিচ্ছে দুদক, এ বিষয়ে একটু আমাদেরকে জানাবেন। বৃষ্টির প্রথমত হচ্ছে যে খোঁজ খবর নিচ্ছে, সেটা যে প্রক্রিয়া সেটা শুরু হয়েছে, অর্থাৎ বিএফআইউর মাধ্যমে এই প্রক্রিয়াটা করতে হয়, যেহেতু দুদক সরাসরি সে হস্তক্ষেপ করতে পারে না। বিএফআইউ সরাসরি নিজেরা করতে পারে না, তাদেরকে এগমন্ট গ্রুপ একটি সংস্থা আছে, তাদের মাধ্যমে করতে হয়। সেই প্রক্রিয়াটি ইতিমধ্যে শুরু হয়েছে। বিএফআইউকে চিঠি দিয়েছে, চিঠির প্রেক্ষিতে 4টি দেশ, অর্থাৎ যেটা বলা হচ্ছে অস্ট্রেলিয়া, কানাডা, সিঙ্গাপুর এবং সংযুক্ত আরব আমিরাত, এই 4টি দেশে খোঁজ নেওয়ার জন্য জানানো হয়েছে এবং 4 দেশ থেকে ওই এগমন্ট গ্রুপের মাধ্যমে তারা সংশ্লিষ্ট দেশগুলোর অনুমতি সাপেক্ষে জানাবে সেখানে বেনজির আহমেদ কিংবা তার পরিবারের নামে কোনো সম্পত্তি আছে কিনা, সে তথ্যের জন্য তারা অপেক্ষা করছে। তবে অনুসন্ধানটি করা হচ্ছে এই মর্মে যে তাদেরকে সন্দেহ হচ্ছে। সন্দেহটা কোথায় হচ্ছে? যে 33টি অ্যাকাউন্ট রয়েছে বেনজির আহমেদের, যেগুলো প্রয়োগ করা হয়েছে, সেই অ্যাকাউন্টে যে পরিমাণ টাকার লেনদেনের কথা বলা হয়েছিল সেই পরিমাণ টাকার লেনদেন নাই, অর্থাৎ ইতোমধ্যে এখান থেকে টাকা সরিয়ে ফেলা হয়েছে কিংবা অন্য অ্যাকাউন্টে রাখা হয়েছে কিনা, সেই টাকা বিদেশে পাচার করা হয়েছে কিনা, সেই সমস্ত বিষয়ের কারণে কিন্তু সন্দেহ জেগেছে এবং সন্দেহের প্রেক্ষিতেই দুদক এই পদক্ষেপ নিয়েছে। আজকে দুদকের মুখ্য আইনজীবী যিনি, তিনি আমাদের সাথে কথা বলেছেন, তাকে আমরা প্রশ্ন করেছিলাম যে 6 তারিখে ওনাকে ডাকা হয়েছে কোন কারণে। প্রথমত সচিব জানিয়েছিলেন যে কোনো বিষয়ে যিনি অভিযুক্ত তাকে ডাকা হয়, কিন্তু এমনও হতে পারে হয়তো বেনজির আহমেদ সেদিন আসবেন না। যদি তিনি না আসেন তাহলে কি হবে? তিনি যদি না আসেন, ওই নোটিশ প্রেক্ষিতে তিনি তার আইনজীবীকে পাঠাতে পারেন, এটি তার বৈধতা আছে। আইনজীবীর মাধ্যমে হয়তো জিজ্ঞাসাবাদ করা হবে, আইনজীবী হয়তো তার জানাবেন যে আসলে কি বিষয় আছে বা কি তদন্ত হবে, কি তথ্য তারা জানতে চায় সেই বিষয়। এগুলো নিয়ে পরবর্তীতে আরও অনেক অনুসন্ধানের বিষয় থাকতে পারে, সেই জন্য আরও বারবার তাকে ডাকাও হতে পারে, যেরকমটি আমরা দেখেছিলাম অন্যান্য ক্ষেত্রে। আমরা প্রশ্ন করেছিলাম আজকে যে অভিযোগ ওঠার ক্ষেত্রে চার্জশিট দেওয়ার আগ পর্যন্ত এই সময় আমরা দেখি যে আসামি অনেক সময় দেশের বাইরে পালিয়ে যায়, সেক্ষেত্রে কি করবে? এখনো পর্যন্ত দুদক আবেদন করেনি বিদেশি আটকানোর জন্য। সেটি হয়তো যদি তারা এরকমটা মনে করেন, 6 তারিখে পরে সে সিদ্ধান্ত নেবে তারা বিদেশে গমন নিষেধাজ্ঞা চেয়ে বা পাসপোর্টের জন্য তারা আদালতে আবেদন করবে কিনা। অনেক ধন্যবাদ, বিস্তারিত করে জানাচ্ছিলেন মধু। এমপি আনারের মরদেহ টুকরো টুকরো করার কোনো ধারালো অস্ত্র, সরঞ্জাম বা গুমের কোনো উপাদান এখনও উদ্ধার করতে পারেনি কলকাতা পুলিশ। মঙ্গলবার সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্ক থেকে কয়েক কেজি মাংস উদ্ধার করা হয়। এখন আলামত উদ্ধারে চিরুনি অভিযান চালানো হচ্ছে, এমনটাও জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা। এদিকে ঢাকা থেকে যাওয়া 3 সদস্যের গোয়েন্দা দলের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ জানিয়েছেন, উদ্ধার হওয়া মরদেহের খণ্ডিত অংশ এমপি আনারের কিনা তা নিশ্চিত হতে কয়েকদিন সময় লাগবে। এর মধ্যে এমপির মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনকে ডিএনএ টেস্টের জন্য ডাকা হয়েছে। উদ্ধার হওয়া মাংসের টুকরোর সাথে ডরিনের ডিএনএ মেলানো হবে। ডিএনএ স্যাম্পল দিতে ভারতে যেতে চান ঝিনাইদহ 4 আসনের এমপি কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন। সকালে তিনি জানিয়েছেন, মরদেহের খণ্ডাংশ উদ্ধারের খবর টেলিভিশনে দেখার পরে তিনি প্রস্তুতি নিচ্ছেন, কারণ ওই দেহাংশ তার বাবার কিনা সেটি নিশ্চিত করেনি পুলিশ। ভারতীয় ভিসা পেলেই দ্রুততম সময় তিনি কলকাতা যেতে চান। পুলিশ চাইলে ডিএনএ স্যাম্পল দিতে তিনি রাজি এবং বলা হচ্ছে যে কলকাতার নিউটাউন এলাকার সঞ্জীবা গার্ডেনের একটি ফ্ল্যাটে এমপি আনোয়ারুল আজিম আনারকে হত্যা করা হয়েছে। সেখানকার সেপটিক ট্যাঙ্ক থেকে গতকাল উদ্ধার করা হয়েছে 4 কেজির মতো টুকরো করা মাংস।
এখনো পর্যন্ত ডিএনএ টেস্ট এই সংক্রান্ত আমার সাথে কোনো কথা হয়নি, তবে আজকের মধ্যে আমি হয়তো এই পাসপোর্টটা হাতে পেয়ে যাব। পাওয়ার পরপরই যদি সময় থাকে তাহলে আজকে আমি কলকাতার উদ্দেশ্যে রওনা দিব। যেটা আমরা নিউজে দেখছি যে মাংসের ব্যাপারটা দেখানো হচ্ছে, তো অবশ্যই ওটা ডিএনএ টেস্ট না হলে তো এটা আসলে আমরা সঠিক প্রমাণ হিসেবে তো মেনে নিতে পারবো না। এমপি আনার হত্যাকাণ্ডের বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সহকর্মী কলকাতায় সুকান্ত চট্টোপাধ্যায় অপেক্ষা করছেন। সুকান্ত, গতকাল যেই 4 কেজি মাংস উদ্ধার করা হলো, ধারণা করা হচ্ছে যে মরদেহের খণ্ডিত অংশ, ফরেনসিক রিপোর্ট আসলে এই খণ্ডিত অংশের কখন নাগাদ পাওয়া যাবে জানাবেন। এছাড়া আনার হত্যার ঘটনায় আর কি কি তথ্য আছে সেটিও জানতে চাই। বৃষ্টি, প্রথমেই বলি যে গতকাল যে সেপটিক ট্যাঙ্ক থেকে যে মাংসের খণ্ড উদ্ধার হয়েছে, সেই মাংস খণ্ডগুলির ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, কিন্তু যে দুই দেশের কিছু প্রশাসনিক কাগজপত্র সেটা এখনো পর্যন্ত তৈরি হয়নি। সেগুলো তৈরি হয়ে জমা পড়বে ঠিক দুপুর ভারতীয় সময় 2টো নাগাদ। তারপরেই কিন্তু এই খণ্ডিত মাংসের ফরেনসিক টেস্ট হবে এবং তারপর ডিএনএ টেস্ট হবে। এই ডিএনএ টেস্ট করতে 1.5 ঘন্টা সময় লাগে। তারপরেই কিন্তু সন্ধ্যের দিকে বোঝা যাবে যে এই মাংস প্রথম কথা মানুষের কিনা, দ্বিতীয় কথা এই ডিএনএ টেস্টের পরে রিপোর্ট যেটা এই খুন হওয়া সাংসদের দেহাংশ কিনা। এর পাশাপাশি সিআইডির আজকের যে আপডেট রয়েছে সেটি হচ্ছে একটি টিম, সিআইডির একটি টিম নেপালে গিয়েছে সিয়ামের খোঁজে। সিয়াম নেপালে আত্মগোপন করে আছে এমনটাই সিআইডির কাছে, পশ্চিমবঙ্গ সিআইডির কাছে খবর। সেই সূত্র ধরেই তার মোবাইলের টাওয়ার ধরে কিন্তু সিআইডি ইতিমধ্যেই নেপালের উদ্দেশ্যে রওনা দিয়েছে। সম্ভবত আগামীকাল কি পরশুর মধ্যে সিয়াম তাদের হস্তগত হবে, অর্থাৎ গ্রেফতার হবে তাদের হাতে। তারপর তাকে ভারতে নিয়ে আসা হবে সিয়ামকে। সিয়ামও কিন্তু এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত ছিল এমনটাই দাবি সিআইডি। তদন্তকারী আধিকারিকরা কিন্তু সর্বশেষ যেটা তাদের কাছে তথ্য, সিয়াম এই খুনের ঘটনার পর বাংলাদেশ যায় এবং সেখান থেকে নেপালে পালিয়ে যায় ধরা পড়ার ভয়ে। এবং এই ঘটনার পরে আজকে ডিবি প্রধান সকাল থেকে যে বিভিন্ন খালে তল্লাশি চলছিল সেটা কিন্তু অব্যাহত আছে। সর্বশেষ তথ্য এইটাই। বৃষ্টি, ধন্যবাদ। আমরা শুনছিলাম আপনার কাছ থেকে সুকান্ত। রাস্তায় ধাক্কা নিয়ে কথা কাটাকাটি, এরপর পথচারী বেশে কয়েকজন মিলে মারধর, এরপরে ওই ভুক্তভোগীর কাছ থেকে ডাকাতি করা হয় 70 লাখ টাকা। দিনে দুপুরে চাঞ্চল্যকর এই ডাকাতি ঘটেছে রাজধানীর ইসলামপুরে। ভুক্তভোগীর অভিযোগ, ঘটনার সময় অন্য পথচারীদের কাছে সাহায্য চাওয়া হলেও কেউ আর এগিয়ে আসেনি। চোখের সামনে ব্যাগ ভর্তি টাকা নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। যমুনা টেলিভিশনের হাতে আসা ফুটেজে দেখা যায় চাঞ্চল্যকর দৃশ্য। এভাবেও নিমিষে ডাকাতি হয় 1 লাখ 2 লাখ নয়, 70 লাখ টাকা। 26 এপ্রিল শুক্রবার রাজধানীর ইসলামপুর রোড সংলগ্ন গোল্ডেন টাওয়ারের সামনে দিয়ে একটি নীল ব্যাগে 70 লাখ টাকা নিয়ে যাচ্ছিলেন তাঁতিবাজারের একটি ব্যবসা প্রতিষ্ঠানের কর্মী মহিউদ্দিন। এ সময় কালো জামা পরা মহিউদ্দিনকে হঠাৎ করে ধাক্কা দেয় এক যুবক। উল্টো এই কর্মচারীকেই ধাক্কা দেয়া যুবক ক্ষেপে গিয়ে প্রশ্ন করে, তুই ধাক্কা দিলি কেন, বলেই মারধর শুরু। মুহূর্তের মধ্যে সেই যুবকের সাথে যোগ দেয় আরও কয়েকজন। 2-3 মিনিট ধরে রাস্তার উপরেই পেটানো হয় ভুক্তভোগী মহিউদ্দিনকে। সিসিটিভির ফুটেজে দেখা যায় এ সময় টেনে হিচড়ে তার কাছে থাকা টাকা ভর্তি ব্যাগ নিয়ে নেয় দুর্বৃত্তরা। কিছু বুঝে ওঠার আগেই পাশের গলি এবং আশপাশের সড়ক ধরে পালিয়ে যায় ডাকাতরা। তাদের পালিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়ে সিসি ক্যামেরায়। পালিয়ে যাবার সময় এক দুর্বৃত্তের হাতে দেখা যায় টাকা ভর্তি নীল সেই ব্যাগ। ঘটনার পরে রাজধানীর কোতোয়ালি থানায় মামলা করে ভুক্তভোগী মহিউদ্দিন যে প্রতিষ্ঠানে কাজ করেন সেটার মালিক আকিদুল ইসলাম। এজাহারে তিনি উল্লেখ করেন, পুরান ঢাকার ব্যস্ত এলাকায় শত শত মানুষের সামনে দিনে দুপুরে এই ঘটনা ঘটলেও কেউ এগিয়ে আসেনি। পরে মহিউদ্দিন পার্শ্ববর্তী পুলিশ ফাঁড়িতে গিয়ে সহায়তা চায়। পরে ফুটেজ দেখে ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ। এদিকে ঘটনার 1 মাস পর ডাকাতিতে জড়িত 3 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ পুলিশ। উদ্ধার হয়েছে বেশ কিছু টাকাও। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। রাজধানীর বংশালে ব্যবসায়ী 70 লাখ টাকা ডাকাতির এই ঘটনায় ডাকাত দলের সর্দারসহ 5 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ। তাদের কাছ থেকে সময়ে প্রায় 10 লাখ টাকা উদ্ধার করা হয়। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন ছিল। এসব
তথ্য জানান ডিবির লালবাগ বিভাগের উপকমিশনার মশিউর রহমান। বলেন, যারা বড় অঙ্কের নগদ লেনদেন করত তাদের টার্গেট করে ডাকাতি করত চক্রটি। বংশালের ঘটনাও পূর্ব পরিকল্পিতই ছিল। টাকা নিয়ে বের হতেই ধাক্কা দেয় একজন, পরে চক্রের 10 থেকে 15 জন মিলে ব্যবসায়ীকে ঘিরে ধরে ছিনিয়ে নেওয়া হয় ব্যাগ ভর্তি 70 লাখ টাকা। ডাকাত দলের সবাই নেশাগ্রস্ত ও জুয়ারি বলেও জানান ডিবির এই কর্মকর্তা। অল্প অল্প করে টাকা ভাগ করে নিয়ে গেছে বলেই একজনের জায়গা থেকে লোকদেরকে ভাড়া করে নিয়ে আসে, ওটার নাম রেজা। এরা সবাই নেশাসক্ত, এরা সবাই বহুগামী এবং জুয়ারি। সেই কারণে তাদের কাছ থেকে একত্রে মোটা অঙ্কের টাকাটা উদ্ধার করাটা দুষ্কর হয়ে পড়েছে। এই ঘটনায় যারা জড়িত তারা সবকজনই বাইরের ডাকাত, বাইরের স্বার্থন্বেষী। যেখান থেকে টাকাটা দেয়া হয়েছে এবং যেই প্রতিষ্ঠানে টাকাটা নেওয়া হচ্ছিল, ওনারা কেউই আপাতত এই ঘটনার সাথে জড়িত না। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষত বিক্ষত উপকূলে চলছে পুনর্বাসন যুদ্ধ। পটুয়াখালী ক্ষতিগ্রস্ত কলাপাড়া আর রাগাবালী উপজেলায় ঘরে ফেরা মানুষের নতুন লড়াই শুরু হয়েছে। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। সবচেয়ে ক্ষতিগ্রস্ত পাথরঘাটা উপজেলা। বিধ্বস্ত ঘরবাড়ি মেরামতের কাজ চলছে, জলাবদ্ধতা কাটেনি, তাই বাঁধের উপরে আশ্রিত মানুষের দিন কাটছে চরম অনিশ্চয়তায়। নোয়াখালীর হাতিয়া ও ভোলায় ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত চলছে। খাগড়াছড়িতে চেঙ্গি নদীর পানি কমেছে, মানুষ ঘরে ফিরছেন। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বিদ্যুৎ সরবরাহ ও মোবাইল নেটওয়ার্ক। যানবাহন চলাচল শুরু হয়েছে দীঘিনালা, বাঘাইচড়ি, সাজেক রুটে। সার্বিক ক্ষয়ক্ষতি নিরূপণে নেমেছে প্রশাসন। ত্রাণের অপেক্ষায় আছে দুর্গতরা। সকাল থেকে বিকাল পর্যন্ত ছিল, বাসায় কাঁচরা ভরা ছিল, ওইগুলো কাঁচরা পরিষ্কার করে এখন বাসায় ঢুকছে। তারপর এখানে একটা ভেরিবাদ, ভালো একটা ভেরিবাদ নাই, জোয়ার ওইলেই পানি তলাই যায়। এরকম কতকাল আর থাকবো? তো দোকানপাট আনলে মালামাল আনলে সব দুই বুঝে নামিয়ে গেছে, আমি তো কিছু পাইনি মালামাল। তৃতীয় ধাপে দেশের 87 উপজেলায় ভোট গ্রহণ চলছে। সকাল 8টায় শুরু হওয়া ভোটাভুটি বিকেল 4টা পর্যন্ত চলবে। কেন্দ্রে কেন্দ্রে জোরদার আছে নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন রয়েছে র্যাব, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। এর আগে গতকাল কড়া নিরাপত্তায় কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয় নির্বাচনী সরঞ্জাম। 112টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঘূর্ণিঝড়ের প্রভাব সহ নানা জটিলতায় কিছু উপজেলায় ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন। মানুষের মধ্যে একটা অনীহা যে ভোটটা সুষ্ঠু হবে কিনা, এই অনীহার কারণে মানুষ কম আসতেছে। ভোটাররা আমি দেখতেছি স্বতঃস্ফূর্তভাবে আসতেছেন আর কি। বেলা বাড়ার সাথে সাথে এটি হয়তো বেড়ে যাবে আরো। আমার চাষির বড় ভাই, ওনার কারণে আমি ভোটটা দিলাম, না হলে আমি ভোট দিতাম না। বিগত 15 বছর ওনার ভোট দেই নেই। এদিকে চট্টগ্রামের পটিয়া উপজেলা পরিষদ নির্বাচনী এলাকায় পূর্ব পিংলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। 9টি ব্যালট বাক্স, 551টি ব্যালট পেপার, মার্কিং সিল সহ বিভিন্ন সরঞ্জাম ছিনতাই করে। এর ফলে ওই কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করেছে কমিশন। সুনামগঞ্জের দোয়ারা বাজারে একটি কেন্দ্রে দেশীয় অস্ত্র নিয়ে ভোট কক্ষে প্রবেশের ঘটনায় এক প্রার্থীর এজেন্টকে 6 মাসের জেল এবং 10,000 টাকা জরিমানাও করেছেন আদালত। এছাড়া বগুড়া সদর উপজেলা নির্বাচনে ব্যালটে এক প্রার্থীর প্রতীক ভুল থাকায় ভাইস চেয়ারম্যান পদের ভোট গ্রহণ স্থগিত হয়। আমরা নির্বাচনে আরো খবর জানবো। মুন্সিগঞ্জে সিরাজদিখানে যাচ্ছি, সহকর্মী আখলাকুস সাফা আছেন সেখানে। শুনতে পাচ্ছেন নিশ্চয়ই সাফা, যেখানে আছেন ভোটার উপস্থিতি এই মুহূর্তে এসে কেমন দেখছেন? যদিও আর 3 ঘন্টারও কম সময় আছে ভোট গ্রহণ নেয়ার। বৃষ্টি, আমি যে কেন্দ্রে আছি এই কেন্দ্রে একজন ভোটার আপনি দেখতে পাচ্ছেন। এই ভোটার তিনি যে অভিযোগটি করছেন যে তার ভোটটি অন্য কেউ দিয়ে ফেলেছে। আপনি আসার পরে কি আপনার ভোট হয়ে গেছে দেখেছেন? হ্যাঁ, আমি আসার পরে দেখছি ভোট হয়ে গেছে। ভোট আমি দিতে পারিনি। আচ্ছা, এই ভোটটা কে দিল? এটা এজেন্টরা সাথে সবাই বলছে যে এটা ঠিক আছে। এজেন্ট বিশেষ করে এই পাশে 2 জন আর হচ্ছে এজেন্টরা বলার পর আপনারা দিতে দিয়েছেন? না, আমি এখানে প্রশাসন ছিল, ঠিক বলেছেন। ওনার নাম, ওনার বাবার নাম, মায়ের নাম সবকিছু ঠিক বলেছেন এবং চেহারাটাই আমাদের আপত্তি ছিল। তো সবাই বলে যে আমাদের তো অনেক আগের ছবি, সেক্ষেত্রে তো মিলে না, আপনারা দিতে দেন না কেন, হ্যান তেন অনেক কিছু বলেছে। এরপরে একজন পুলিশ আসছে, বলেছে যে দিতে দেন, সবাই বলেছে এরপরে দিতে। পুলিশও বলেছে দিতে। এখন আপনাদের 3 জনের হাতের উপর দিয়ে যে একটা জাল ভোট হয়ে গেল, এটা কি একটাই নাকি আরো বেশি? আমরা কিভাবে বুঝবো? এটাই মানে এটার বেলায় আপনাদের আপত্তি ছিল? হ্যাঁ, এটার বেলায় আমার আপত্তি ছিল। আমরা এমনকি আমাদের বিরুদ্ধে বলা হয়েছে আপনারা এত কিছু চেক করছেন কেন? আপনাদের তো এরপরে বিষয়টা প্রিজাইডিং অফিসারকে জানানোর কথা। আমরা তো বলেছি এখানে আসছে, সেখানে আবার প্রিজাইডিং কে কেন জানাবো? আর প্রিজাইডিং হয়ে ছিল করছে, বারবার এরকম করছে, এসে বলতেছে আপনারা এত চেক করেন কেন? আমি বলছি চেক না করে আমি দিব কেন?
আমার কাছে সরকারি যে ডকুমেন্ট আছে তার সাথে না মিললে আমি দেবো কেন? বলতেছে যে শুধু নাম্বার চেক করবেন, আপনারা কেন আইডি কার্ডের সাথে মিলাইতেছেন, এটা করতেছেন সেটা করতেছেন কেন? আপনারা নাম্বার চেক করবেন। আর আমাদের এজেন্টরা এই কথাই বলতেছে, মানে আপনাদের আর কোনো উপায় ছিল না? না, আমাদের আর কোনো উপায় ছিল না, সবাই বলার পরে আমরা দিতে বাধ্য হয়েছি। আমাদের আপত্তি থাকার পরেও ওনাকে ফেরত পাঠানো হয়েছে, তারপরে আবার আসছে পুলিশ প্রশাসন। আচ্ছা, এই যে আপনি তো সব শুনলেন, এখন কি বলবেন বলেন তো আপনার ভোটটা নিয়ে? হ্যাঁ, কি বলবো, ভোট যেহেতু দিয়ে দিছে এখন কিছু করার নেই, ঠিক আছে? এখনো যে ভোটটা দিছে তার তো শাস্তির দরকার, কে লেগে আমার ভোট আমি দিব, অন্য তো কেউ দিতে পারবো না। বৃষ্টি, আপনি শুনছিলেন বাস্তবতাটা। যে কেন্দ্রটিতে আছি, এছাড়াও বিভিন্ন কেন্দ্রে কিন্তু খুব স্ট্রিক্ট দেখা গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, কিন্তু এখানকার অবস্থা তো আপনি নিজেই দেখলেন। জাল ভোটের অভিযোগ, যেটি সঙ্গে সঙ্গে দেখানো হয়ে গেল এবং সবাই স্বীকারই করলেন যে তাদের কিছু করার ছিল না, নিরুপায় একটি অবস্থা। দেখছিলাম, অনেক ধন্যবাদ সাফা। দেখছিলাম আমরা, এবারে আমরা সিরাজগঞ্জে যাই। সহকর্মী গোলাম মোস্তফা রুবেল অনেকক্ষণ যাবত অপেক্ষা করছেন। রুবেল, শুনলেনই তো সাফা যে কেন্দ্রে ছিল সেই কেন্দ্রের যে অবস্থা, জাল ভোটের যে একটি ব্যাপার, সেটি আমরা মাত্রই দর্শকদের দেখালাম। আপনি যেখানে আছেন সেখানকার কি অবস্থা জানাবেন? বৃষ্টি, আসলে ভোটের মাঠের চিত্রটি যদি দেখাতে চাই এটি দেখতে পারবেন। আসলে এখানে জাল ভোটের চিত্র না থাকলে, যেহেতু এখানে ইভিএম এর মধ্যে ভোট হচ্ছে, অনেকটাই শুনশান নিরাপত্তা। এখানে 3টি কেন্দ্র রয়েছে। আমি যেখানে রয়েছি নুকালী উচ্চ বিদ্যালয়, নুকালী ডিগ্রি কলেজ এবং নুকালী প্রাথমিক বিদ্যালয়, 3টি কেন্দ্রেই কিন্তু একদম দেখতে পারবেন মাঠের চিত্রটি বলে দেবে কতটুকু শুনশান নিরাপত্তা। অর্থাৎ এভাবে কিন্তু ভোটের উপস্থিতি অনেকটাই কম। বিশেষ করে সিরাজগঞ্জের চৌহালি উপজেলাটি যেটা রয়েছে সেখানে কিন্তু ভোটের উপস্থিতি নেই বললেই চলে, এমনটা আমরা জানতে পেরেছি। চরাঞ্চলের মানুষের মাঝে সেই ভোটের উৎসাহ উদ্দীপনা কিন্তু নেই। যদিও ভোটের মাঠের বাইরে কিছুটুকু উত্তেজনা থাকলেও ভোটের কেন্দ্রের ভিতরে কিন্তু সেই উত্তেজনার হারটা অনেকটাই কম। আমার সাথে 2জন প্রিজাইডিং অফিসার রয়েছে 2টি কেন্দ্রের। আপনার দুপুর 12টা পর্যন্ত কত % ভোট কাস্ট হয়েছে? আমার দুপুর 12টা পর্যন্ত হচ্ছে 14% ভোট কাস্ট হয়েছে। আমার মহিলা ভোট সংখ্যা 2865 জন, 360 জনের মতো 12টায় আমরা রেজাল্ট দিচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনার কেন্দ্রে মোট কতজন ভোট কাস্ট, কত %? আমার 19.5%, 800 জন ভোট কাস্ট হয়েছে আর কি। মোটামুটি অনেক ধরনের দর্শনার্থী আসতেছে, তাদের মধ্যে একটা উদ্দীপনার ভাব করতেছে এবং পুরাতন মানুষ যারা বয়স্ক ভোটার তারা বলতেছে যে ইভিএমই ভালো এবং সহজ, কে বলে জটিল, এই ধরনের তারা একটা অভিব্যক্তি প্রকাশ করতেছে। ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি দেখছিলেন বৃষ্টি, আসলে ইভিএম এর মাধ্যমে ভোট হওয়ার কারণে কিন্তু এখানে ভোটের উপস্থিতি অনেকটা কম এবং একই সাথে কিন্তু কিছু উৎসুক ভোটার রয়েছেন, তারা কিন্তু এখানে ভোট কেন্দ্রে ভোট দিতে আসছেন, তবে কিন্তু খুবই সেই সংখ্যাটা কম। বিশেষ করে চরাঞ্চল যে রয়েছে চৌহালি, সেখানে কিন্তু ভোটের উপস্থিতি অনেকটা কম আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত এখানে সিরাজগঞ্জের 2টি উপজেলাতেই অনেক সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে এবং ইলেকট্রিক পদ্ধতিতে ভোট গ্রহণ হওয়ার কারণে চরাঞ্চলে কিছু বিড়ম্বনা হচ্ছে এবং কিছু কিছু কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ ছিল বেশ কয়েক ঘন্টা। তবে বিকেল 4টা নাগাদ হয়তোবা অনেকটা সুষ্ঠু পরিবেশের মধ্যে দিয়ে ভোট গ্রহণ শেষ হয় বলে মনে করছেন এখানকার রিটার্নিং কর্মকর্তা। বৃষ্টি, অনেক ধন্যবাদ। শুনছিলাম আমরা রুবেল। খাদ্য কিংবা সেবা সব ক্ষেত্রেই ব্যয়ের মাত্রা নিয়ন্ত্রণহীন, অর্থাৎ আয় দিয়ে খেয়ে পড়ে বেঁচে থাকাই এখন কঠিন। হু করে পণ্যমূল্য বাড়ছে, নাগালে আনতে নীতির বদল হচ্ছে বারবার, কিন্তু অবস্থার আর পরিবর্তন নেই। 10% বেশি খাদ্য মূল্যস্ফীতি আতঙ্ক বাড়াচ্ছে। বিশ্লেষকরা বলছেন শুধু মুদ্রানীতি দিয়েই বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয় এবং বরাবরের মতোই আসন্ন বাজেটে স্বস্তির বার্তা দেবেন অর্থমন্ত্রী। ভোক্তাদের প্রশ্ন, স্বস্তিকে আদৌ মিলবে? বাকিটা জানাচ্ছেন সহকর্মী রিমন রহমান। কঠিন সময়ে স্বল্প আয়ের মানুষ, ব্যয়ের চাপে যেন চিরেচ্যাপ্টা অবস্থা। ঘুম ভাঙলেই আতঙ্ক, এই বুঝি বাড়লো নতুন কোনো পণ্যের দাম। মানুষ যা আয় করছে তার চেয়ে ব্যয় হচ্ছে বেশি। সংসার চালাতে কেউ চাহিদার লাগাম টানছেন, কেউ ভাঙছেন সঞ্চয়, ঋণগ্রস্ত হচ্ছেন কেউ কেউ। দেওয়ালে ফিট থেকে গেছে, মানে আমরা মধ্যস্থলে যারা আছি, মানে এক পর্যায়ে আমরা একবারে নিচে পর্যায়ে যে রোজ দিনকার কামাই সেটাও করতে পারতেছি না, উপরেও যেতে পারতেছি না। প্রতিনিয়তই দাম বৃদ্ধি পাচ্ছে। আজকে 1 টাকা, কালকে আরেক রকম, পরশু দিনে আরেক রকম। এই জন্য একটু বেশি করে কিনে রাখা আর কি, মানে একটু বেশি করে কিনে রাখলে দেখা যাচ্ছে যে আগামী দিনে আবার একটু কম কিনতে হইলো, মানে এইভাবে আর কি চলাচল করা আর কি। দীর্ঘদিন ধরে চলছে এমন সংকটাপন্ন অবস্থা। সার্বিক মূল্যস্ফীতির হার এখন 9.5%, তবে খাদ্য মূল্যস্ফীতি প্রায় 10.5%। অথচ চলতি অর্থ বছরের বাজেটে মূল্যস্ফীতির হার 6% নামিয়ে আনার লক্ষ্য ধরে সরকার।
বছর ঘুরে আবার এসেছে বাজেট। বরাবরের মতোই এই বাজেটেও গুরুত্ব পাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ। জনগণকে স্বস্তি দেবার প্রতিশ্রুতি দেবে সরকার, কিন্তু মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কি ধরনের নীতির দরকার? আমাদের মতো দেশে মুদ্রা নীতি এককভাবে কিন্তু মূল্যস্ফীতিটাকে নিয়ন্ত্রণ করতে পারে না। এখন তো আমরা বাজার অর্থনীতিতে বাস করি, তাই না? কাজেই বাজারই সব কিছু নির্ধারিত করবে, এটা স্বাভাবিক আর কি, তাই না? কিন্তু বাজারটাকে একটা কাঠামো নিয়ন্ত্রণের মধ্যে থাকতে হবে, অর্থাৎ একটা যেটাকে আমরা বলি সঠিক এফিশিয়েন্ট মার্কেট। আমদানি নির্ভর খাদ্যপণ্যে এখনো উচ্চকর বিদ্যমান, শুল্ক কমিয়ে মূল্য নিয়ন্ত্রণ করা উচিত। এসেনশিয়াল কমোডিটিদের ক্ষেত্রে এইটা তো কর থাকার কথা না, এটা থাকা উচিত না, উন্নত দেশেও নাই। হ্যাঁ, যদি প্রসেসড ফুড হয়, হ্যাঁ হাই ভ্যালু ফুড হয়, তাহলে ভিন্ন জিনিস। যারা সাধারণ মানুষ যেটা কিনবে সেটা তো আপনি করতে পারেন, তাইলে আর সরকার কী জন্য আছে? পণ্যমূল্য সহনীয় করতে বাজেটে সুনির্দিষ্ট পদক্ষেপ তুলে ধরবেন অর্থমন্ত্রী। মানুষের যে ক্রয় ক্ষমতার মধ্যে যাতে থাকে এগুলো নিশ্চিত করা। দামের লাগাম টানতে সঠিক বাজার ব্যবস্থাপনা দরকার, পাশাপাশি নিম্নবিত্ত শ্রেণীকে দিতে হবে পর্যাপ্ত সহায়তা। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা।